তার কণ্ঠের শীতলতা ফিওনার মনে আরো কৌতূহল তৈরি করে, কিন্তু সে কিছু জিজ্ঞেস না করেই একপাশে সরে দাঁড়ায়। জ্যাসপার চারিপাশটা আবার একবার ভালো করে পর্যবেক্ষণ করে। তার চোখ চকচক করে ওঠে ল্যাবের নিখুঁত বিন্যাস দেখে। প্রত্যেকটি যন্ত্রপাতি যেন একদম সঠিক জায়গায় সাজানো, কোনো কিছুই অসম্পূর্ণ নয়। তার ঠোঁটের কোণে একটুখানি তৃপ্তির হাসি খেলে যায়। আমার ল্যাবটাও ঠিক এমনভাবেই তৈরি করব। মিস্টার চেন সিং এর রুচি খুবই উন্নত। একরকম প্রশংসার সুরে বলে উঠল জ্যাসপার। ফিওনা তার দিকে এক নজর তাকিয়ে বলে, হ্যাঁ, গ্র্যান্ডপা সত্যি খুব খুঁতখুঁতে। প্রতিটি ছোট বিষয়েও তার অগাধ মনোযোগ। এবার তার দৃষ্টি হঠাৎ পড়ে পাশের সেই গোপন কক্ষের দরজার দিকে। সেটি যেখানেই আছে ঠিক তার পেছনে জমে থাকা রহস্যের বাতাস। দৃষ্টির ইঙ্গিত বুঝতে পেরে জ্যাসপার পায়চারি করতে করতে দরজাটার কাছে এসে দাঁড়ায়। হালকা গম্ভীর কণ্ঠে বলে, আচ্ছা ফিওনা, এটা কি রুম? ফিওনার কণ্ঠ যেন একটু কম্পিত হয়ে যায়। এটা সিক্রেট রুম। এখানে গ্র্যান্ডপার ওয়াংলি কোনো এক গোপন প্রকল্পের কাজ করছে। এখানে কেউই প্রবেশ করতে পারে না বিশেষ অনুমতি ছাড়া। জ্যাসপার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। মুখে এক অদ্ভুত হাসির ছায়া খেলে যায়, যেন সে এরই মধ্যে একটি চিন্তা ভেবেছে। তাহলে তো আমার ল্যাবেও এমন একটা সিক্রেট রুম তৈরি করতে হবে। এই ধারণাটা বেশ আকর্ষণীয়। জ্যাসপার এবার নিজের চোয়াল শক্ত করে বলে উঠল, আচ্ছা, এই রুমে প্রবেশ করি, দেখা যাক এখানে কি কি রাখা আছে। এটাও দেখে নেওয়া উচিত। ফিওনা দ্রুত মাথা নেড়ে বলল, না, এটা তো নিষিদ্ধ। গ্র্যান্ডপা অনুমতি ছাড়া কাউকে এখানে ঢুকতে দেন না, আমাকেও না। জ্যাসপার তার গাঢ় চোখে এক ঝলক বিদ্রুপের হাসি আনলো। ফিওনা, তুমি এতটাই বোকা। এই পৃথিবীতে যা কিছু নিষিদ্ধ তা আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তার কথার মধ্যে ছিল এক ধরনের তীক্ষ্ণতা, যা ফিওনার বুকের গভীরে কাঁপন তুলল। ফিওনা একটু থেমে নিঃশ্বাস নিয়ে জ্যাসপারের দিকে ফিরে বলল, আমি এই রুমের পাসকোড জানি না। তার কণ্ঠে এক ধরনের হতাশার সুর ছিল। তুমি চাইলেও গ্র্যান্ডপা তোমাকে এই রুমে ঢোকার অনুমতি দেয়নি? সে শান্ত গলায় প্রশ্ন করল। ফিওনা একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, মাঝে মাঝে এই রুম থেকে অদ্ভুত শব্দ আসে। আমার মনে হয়েছে ওখানে কিছু আছে, কিন্তু গ্র্যান্ডপা কখনো আমায় কিছু বলেনি। আমারও ইচ্ছা হয় ভেতরে কিছু লুকিয়ে আছে তা দেখার। জ্যাসপারের ঠোঁটে সেই বিদ্রুপের হাসিটা আরো গভীর হয়ে উঠল। অদ্ভুত শব্দ বলছো? হয়তো কিছু এমন লুকিয়ে আছে যা তোমার কল্পনার বাইরে, অথবা এমন কিছু যা সত্যি ভয়ঙ্কর। তার গলার স্বরে একটা অন্ধকার শিহরণ ছিল, যা ফিওনার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সায়েন্টিস্টরা সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে ফিওনা, বিশেষত যখন সেটা বিপজ্জনক। জ্যাসপার এবার দরজার প্যানেলের দিকে তাকিয়ে নিজের চোয়াল শক্ত করল। তবে মনে হচ্ছে এটা জানার সময় হয়ে গেছে। ফিওনার মনে ভয় মিশ্রিত কৌতূহল দানা বাঁধল। জ্যাসপার ফিওনার দিকে একরকম অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার গভীর চোখ দুটোতে সন্দেহের আভা। মেইন দরজার পাসওয়ার্ড জানো আর এটা জানো না? কিভাবে সম্ভব ফিওনা? তার কণ্ঠে অবিশ্বাস স্পষ্ট। ফিওনা একটু পিছিয়ে গিয়ে মাথা নিচু করে বলল, আমি সত্যিই জানি না। গ্র্যান্ডপা কখনো এই রুমের পাসওয়ার্ড আমাকে বলেনি। জ্যাসপারের ঠোঁটের কোণে বিদ্রুপের ছাপ ফুটে ওঠে। তার চোখে মৃদু অস্বস্তির ঝলক, যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ফিওনা এমন গুরুত্বপূর্ণ তথ্য জানে না। কিন্তু তার চোখ দুটো হঠাৎ চকচক করে ওঠে, যেন সে কোনো কৌশল বের করেছে। এটা তো বায়োমেট্রিক পদ্ধতি। তোমার আঙ্গুল রাখো ডিসপ্লেতে। তার কণ্ঠে এক ধরনের কর্তৃত্ব। ফিওনার চোখ বড় বড় হয়ে যায়। না না না, সে দ্রুত বলল, পেছনে সরে এসে, গ্র্যান্ডপার কাছে একটা সিক্রেট অ্যালার্ট থাকতে পারে। যদি আমার আঙুলের ছোঁয়া পড়ে, সিগন্যাল সরাসরি তার কাছে চলে যেতে পারে। আমি জানি না তিনি কী ব্যবস্থা রেখেছেন। জ্যাসপারের মুখের হাসি মিলিয়ে যায়, তার ভ্রু কুঁচকে যায়। এক ধরনের ধৈর্যহীনতা তার চোখে ফুটে ওঠে। তুমি কি সত্যি এতটাই বোকা, নাকি বোকা বানাচ্ছ আমাকে? তুমি কি জানো না এই রুমের মধ্যে কী ধরনের তথ্য লুকোনো থাকতে পারে?
ফিওনার বুকের মধ্যে শিরশিরে উত্তেজনা ভর করে, কিন্তু সে এক ধরনের দ্বিধায় ভুগছে। আমি জানি না জাসপার। গ্রান্ডপা আমাকে নিষেধ করেছেন। আমি তার বিশ্বাস ভাঙতে চাই না। জ্যাসপার এবার এক পা সামনে এগিয়ে এসে ধীরে ধীরে তার মুখের কাছে গিয়ে বলল, বিশ্বাস? এই পৃথিবীতে একটাই নিয়ম কাজ করে ফিওনা, আর তা হলো ক্ষমতা। তুমি যদি দুর্বল হও তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না, আর যদি শক্তিশালী হও তাহলে কাউকে বিশ্বাস করতে হবে না। এখন তুমি যা করছো তা হচ্ছে তোমার দুর্বলতা দেখানো। ফিওনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনের ভেতর এক ধরনের উত্তেজনা আর শঙ্কার তীব্রতা বেড়ে যায়। ফিওনার নীরবতা দেখে জ্যাসপারের চোয়াল তীব্রভাবে শক্ত হয়ে উঠল, যেন তার ভেতরে জমে থাকা ক্রোধ এখন আর সামলানো যাচ্ছে না। তার তীক্ষ্ণ অলিভ গ্রিন চোখের চারিপাশ রক্তিম আভায় আচ্ছন্ন। সেই চোখের গভীরে যেন তাণ্ডবের আগুন ঝলসে উঠছে। তার নাকের ডগা রাগে লাল হয়ে উঠেছে, আর মুখের সেই সাধারণ সৌন্দর্য যেন এখন কোনো পৈশাচিক রূপ ধারণ করেছে। সে এক মুহূর্ত দেরি না করেই কড়া স্বরে বলে উঠল, ফিওনা, আমি বলছি তোমাকে এই দরজাটা খোলো এখনই। ফিওনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে যায়, যেন জ্যাসপারের আচরণে সে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেছে। জ্যাসপারকে এমন অবস্থা সে কখনো দেখেনি। এই ঠান্ডা দৃঢ় প্রতিজ্ঞ মানুষটা এভাবে কি করে তার উপর এত রেগে যায়? তার অবাক দৃষ্টি এখন জ্যাসপারের ওপর স্থির হয়ে আছে। কোনো সাড়া না পেয়ে জ্যাসপার এক মুহূর্ত দেরি না করেই ফিওনার হাত শক্ত করে চেপে ধরে। হঠাৎ করেই এক প্রবল টানে তাকে দরজার ডিসপ্লের সামনে নিয়ে গেল, যেন কোনো দুর্বল পুতুলকে টেনে আনা হচ্ছে। ফিওনার মুখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে, কিন্তু জ্যাসপারের মুখে কোনো দয়া বা অনুশোচনা নেই। ছাড়ুন আমাকে জাসপার, আমার লাগছে। জ্যাসপার জোর করে ফিওনার বুড়ো আঙ্গুলটা ডিসপ্লেতে চেপে ধরে। প্রথমে ডান হাত, তারপর বাম হাত, কিন্তু প্রত্যেকবারই ডিসপ্লেতে ভেসে ওঠে একটাই বার্তা, পাসওয়ার্ড ডিনাইড। সেই বার্তা দেখে জ্যাসপারের চোয়াল আরও কঠোর হয়ে ওঠে। তার মুখের ভেতরে যেন ক্রোধের ঢেউ আছড়ে পড়ছে। ফিওনা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তি এতটাই কম যে জ্যাসপারের হাতে বন্দী হয়ে যায়। জাসপার, ছাড়ুন আমাকে জাসপার, বলছি আমাকে খুব লাগছে। ফিওনার কণ্ঠে কাতরতা স্পষ্ট। জ্যাসপার থেমে যায়। তার অগ্নি দৃষ্টিতে তাকায় ফিওনার দিকে। তার চোখের চারিপাশে রক্তাভ আলো যেন চলছে, আর সে ক্রোধে এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার সামনের মানুষকেও যেন গিলে ফেলতে পারে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জ্যাসপার ধীরে ধীরে ফিওনার হাত ছেড়ে দিল, কিন্তু তার মুখের সেই রাগ আর ভেতরের উত্তেজনা এখনো স্পষ্ট। ফিওনা তার হাতটা ধরে একটু দূরে সরে গেল। তার হৃদয় দ্রুত বেগে ধুকপুক করছে। জ্যাসপারের এই অচেনা রূপ যেন তাকে স্তব্ধ করে দিয়েছে। ফিওনার কণ্ঠ রাগে কাঁপছিল। তীক্ষ্ণতায় ভরা প্রশ্ন তার ঠোঁট থেকে ঝরল, আপনার সাহস কিভাবে হয় আমার সাথে এমন ব্যবহার করার? আপনার আসল উদ্দেশ্য কি? কে আপনি? জ্যাসপারের ঠোঁটে এক বিদ্রূপের হাসি ফুটে উঠল। তার চোখে যেন একরকম দম্ভ ঝলসে উঠছে। বোকা মানবী, সে মৃদু হেসে বলে উঠল, তুমি সত্যি বুঝতে পারো না তাই না? আমি বুঝেছি তোমার সাথে এভাবে কিছু হবে না, তবে তোমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই হবে। তার কণ্ঠে শীতলতা ফুটে উঠল, যেন এক অজানা শক্তির ছায়া ফিওনার চারপাশে নামতে শুরু করেছে। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে গেল, তার চোখে এক অদ্ভুত দৃষ্টির ছায়া। তার কণ্ঠে ছিল হুমকি, কিন্তু সেই হুমকির মাঝে ছিল এক তীব্র কৌতুকের সুর। তুমি কি ঠিক থাকতে পারবে? যদি নিজের ভালো চাও তাহলে এখনই বলো সিক্রেট রুমের দরজাটা কেমিক্যাল প্রতিরোধ করার আচ্ছা। ফিওনার চোখ ভয়ে বড় হয়ে গেল। তখন সারা শরীর আতঙ্কে জমে গেল, কিন্তু সে মুখ শক্ত করে জবাব দিল, আমি কিছু জানি না, প্লিজ এখান থেকে বেরিয়ে যান। জ্যাসপারের মুখ এক মুহূর্তের জন্য পাথরের মতো কঠিন হয়ে গেল। তার চোখে যেন আগুনের ঝলকানি ফুটে উঠল। ঠিক আছে, সে শীতল গলায় বলল, তাহলে দেখো আমি কি করতে পারি।
ফিওনা ভয় ও বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যখন সে দেখল জ্যাসপারের সারা শরীর যেন এক অদ্ভুত শক্তির ঢেউয়ে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তার গায়ের রং পাল্টাতে শুরু করলো আর এক প্রবল শক্তির ঝড় যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরছে। তার পেশিগুলো ফুলে উঠল, তার চোখের রং বদলে এক তীব্র লালাভ আভায় রূপান্তরিত হলো। তার শরীরের প্রতিটি অংশে এক অমানবিক পরিবর্তন ঘটতে শুরু করলো। তাকে আর মানুষ বলা যায় না, সে এখন এক প্রাচীন ভয়ঙ্কর ড্রাগনের রূপ ধারণ করছে। ফিওনার পা থেকে মাথা পর্যন্ত যেন আতঙ্ক ছড়িয়ে গেল। সে ধীরে ধীরে পেছাতে লাগলো, কিন্তু তার চোখের সামনে ভয়ানক দৃশ্য থেকে চোখ সরাতে পারল না। জ্যাসপার এখন সম্পূর্ণরূপে ড্রাগন হয়ে উঠেছে। তার লম্বা ডানা দুটো ছড়িয়ে আছে, তার মুকুটের মতো মাথা, সেই বিশাল চোয়াল এবং তার দেহের চারপাশে ঘুরে বেড়ানো আগুনের শিখা। এই সবই ছিল এমন কিছু যা ফিওনার কল্পনাতেও আসেনি। এবার বুঝলে তুমি কার সাথে কথা বলছো? জ্যাসপারের ড্রাগনের মতো গম্ভীর ভয়ানক কণ্ঠ ফিওনার কানে প্রবেশ করলো। তুমি বেছে নাও ফিওনা, দরজা খুলবে নাকি আমার আসল শক্তির স্বাদ পাবে। মুহূর্তের মধ্যে ফিওনার শরীর অসাড় হয়ে গেল। বিশাল চেহারার ড্রাগন, যে উচ্চতা 20 ফুট, তার সামনে দাঁড়িয়ে ছিল। একটি প্রাচীন জীবনের এম্বোডাইমেন্ট তার বিশাল ডানা ছড়িয়ে আছে, সেগুলো যেন আকাশের অংশ। সবুজ রঙের শরীর যেন অরণ্যের গহনে লুকিয়ে থাকা গাছের রঙকে ধূসরিত করেছে। চোখ দুটো অলিভ ক্রিম, মর্মান্তিকভাবে উজ্জ্বল, যেন অন্ধকারে দীপ্তিময় উজ্জ্বলতার এক অশুভ দিক। লেজটি সাপের মতো সরু ও ক্ষিপ্র, ধারালো নখগুলো শত্রুর জন্য একটি ভয়ঙ্কর প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ল্যাবটি বিশাল উচ্চতার কারণে সেখানে তার নিজস্ব রূপে ফিরে আসা জ্যাসপারের জন্য তেমন সমস্যা হয়নি। জ্যাসপারের ড্রাগন রূপের বিশালতা এক মর্মভেদী বাস্তবতার অভিজ্ঞতা এনে দিল, যা ফিওনার মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলল। ভয়ের এক শীতল ঢেউ তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। কিভাবে সম্ভব? এমন কিছু কি সত্যি? জ্যাসপারের গভীর কণ্ঠ ফিওনার কানে বেজে উঠল। তুমি কি বুঝতে পারছো ফিওনা? আমি আর তোমার পরিচিত জ্যাসপার নই। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন। ফিওনার মনে হচ্ছিল যেন সবকিছু থেমে গেছে। তার মন শুধুই একটাই চিন্তায় ভরে গেছে, এই অদ্ভুত প্রাণী যে রূপে এখন সে তাকিয়ে আছে, তার পেছনে কি রহস্য আছে? ভয়ের কারণে তার হাত পা স্থির হয়ে গেল, সারা শরীর যেন বরফ হয়ে গেল। তার জ্ঞান কিছুটা অন্ধকারে চলে যেতে লাগলো। না, সে মনে মনে চিৎকার করতে চাইছিল, কিন্তু কিছুই বলতে পারল না। শেষ পর্যন্ত তার চোখের সামনে সবকিছু কালো হয়ে গেল আর সে জ্ঞান হারালো। জ্যাসপার এখন একটি ড্রাগনের রূপ ধারণ করে। তার শক্তি ও প্রতিশ্রুতি নিয়ে সেই গোপন রুমের দিকে তাকালো। ফিওনার অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে জ্যাসপার ধীরে ধীরে নিজের মানব রূপে ফিরে আসে। তার শক্তিশালী ড্রাগনের চেহারার উজ্জ্বলতা ম্লান হয়ে যায় আর বদলে আসে একটি পরিচিত কিন্তু চেহারার সৌন্দর্যে তীব্র বিরক্তির ছাপ। উফ, এই মানব জাতি কেন এত দুর্বল? তাদের সুরক্ষিত রাখতে সক্ষম এমনকি একজনেরও শক্তি নেই। দরজার পাশে দাঁড়িয়ে সে ফিওনার দেহের দিকে তাকায়। হতাশা ও তাচ্ছিল্যের এক অদ্ভুত মিশ্রণ তার চোখে। কিভাবে সম্ভব? তোমাদের জ্ঞান, তোমাদের সমৃদ্ধি, এগুলো কিসের কাজ যদি এমন সামান্য ভয়ে তোমরা অজ্ঞান হয়ে যাও? অর্থহীনভাবে তার মাথা ঝাঁকিয়ে দেয়। সে ভেবেছিল মানব জাতির শক্তির খোঁজে এসে কিছু আলোকিত দৃষ্টি পাবে, কিন্তু এখানে এসে তার প্রত্যাশা বিপরীত প্রান্তে ঠেকে গেছে। তবে অপেক্ষা করো। সে অদ্ভুত এক হাসি মুখে এনে বলে, এটা তো কেবল শুরু। আমি তোমার জন্য আরো চ্যালেঞ্জ নিয়ে আসবো। জ্যাসপার ধীর পায়ে ফিওনাকে কাঁধে তুলে নেয়। তার শক্তিশালী বাহু ঘিরে ধরে থাকে অপার বিশ্বাসের এক আবেগ। ফিওনার মাথাটি ঝুঁকে আছে, অজ্ঞান অবসন্নতা তার মুখাবয়বে। তার দীর্ঘ বাদামি চুলগুলো জ্যাসপারের পিঠে ঝুলে পড়ে, যেন এক ধরনের কোমল আচ্ছাদন হিসেবে তাকে রক্ষা করছে। ল্যাবের রহস্যময় পরিবেশে জ্যাসপারের মনোযোগ একটি গাঢ় সংকল্পের দিকে ফিরিয়ে নেয়। সে একপাশে একটি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে দ্রুত কয়েকটি কিপ্যাডে আঙ্গুল চালাতে শুরু করে। তার প্রতি অঙ্গভঙ্গি যেন একটি সংকেত বহন করে, অতীত ও বর্তমানের মাঝে একটি সংযোগ স্থাপন করতে।
মিস্টার চেন সিং। সে টাইপ করতে থাকে, প্রতিটি অক্ষরে যেন ভবিষ্যতের পাণ্ডুলিপি রচনা করছে। আমি আপনার আদরের একমাত্র নাতনি অ্যালিসন ফিওনাকে আমার সাথে করে নিয়ে গেলাম। অ্যাথিরিয়নকে যেদিন মুক্তি করবেন সেদিন আবার নিজের একমাত্র নাতনিকে দেখতে পারবেন। আর যদি অ্যাথিরিয়নের বিন্দু মাত্র ক্ষতি হয় তাহলে ফিওনার কি অবসাদ হবে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। সব শেষ, আমার ইমেল আইডি দিয়ে গেলাম, আমার সাথে যোগাযোগ করবেন। ল্যাবের সাইফার আর সিক্রেটসের মাঝে জ্যাসপার তার কাজ সম্পন্ন করে। লিখিত বার্তার শেষে সে নিশ্চিত করে যে প্রয়োজন হলে সবকিছু উল্টে দেওয়ার জন্য প্রস্তুত। এই লড়াইয়ের মাঝে ফিওনাকে তার বাহুতে বয়ে নিয়ে চলা যেন তারই এক অঙ্গ। সে চায় মিস্টার চেনের নিকট সেই বার্তাটি পৌঁছতে। একটি গোপন অভিযান যেখানে সত্য এবং শক্তির মাঝে সংঘর্ষ হবে। এইভাবে জ্যাসপার তার ল্যাবের অন্ধকার কোণে ফিওনাকে কাঁধে নিয়ে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে সে আরেকটি নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাবে। জ্যাসপার ফিওনাকে কাঁধে নিয়ে ল্যাবের প্রবেশদ্বার অতিক্রম করে। তার পা যেন একাত্ম হয়ে গেছে এই অন্ধকার জগতে, যেখানে বিজ্ঞান ও রহস্যের অবিরাম তাপ আবহাওয়ার মতো ঘিরে রেখেছে। চাঁদ আলো ফোটাতে ব্যর্থ, তবে তার ভেতরে ধূসর সমুদ্রের অন্তর্নিহিত গোপনীয়তা আবিষ্কারের সংকল্প দৃঢ়। ফিওনাকে পাঁচায় তুলতে জ্যাসপারের শক্তি তার রক্তনালীতে রক্তের মতো প্রবাহিত হয়। অজ্ঞান অবস্থায় ফিওনার দেহটি পেশি শক্তির অভাব ভোগ করছে, অথচ তার সৌন্দর্য যেন সেই ঘরানার আলো। জ্যাসপার ফিওনাকে গাড়ির আসনে বসিয়ে রাখে। তার কোমল মুখটি যেন এক শিশির বিন্দুর মতো ঝরে পড়েছে। যখন সে ড্রাইভিং সিটে বসে তার অলিভ গ্রিন চোখের অভিব্যক্তি যেন একটি অন্তর্গত যুদ্ধের সাক্ষী। সে ফিওনাকে কয়েক মুহূর্তের জন্যে নিবিড়ভাবে দেখে, যেন সময় থেমে গেছে। তার গাঢ় চিন্তা ভাবনায় জ্যাসপার বুঝতে পারে ফিওনার জীবন এখন তার হাতে, আর এথিরিয়নের মুক্তি ফিওনার হাতে। গাড়ির স্টার্ট দেওয়ার জন্যে জ্যাসপার একটি গভীর নিঃশ্বাস নিয়ে তাতে চেপে দেয়। ইঞ্জিনের গর্জন যেন গভীর অরণ্যের গর্জনের মতো। সেই অন্ধকারের সাথে সাহসী পাড়ি জমাতে চায়। ফিওনার অজ্ঞান দেহটি নিরাপদে বসে আছে। সে এখন এক বিপদগ্রস্ত চিত্র। অন্ধকার পথ ধরে গাড়ি চলতে থাকে, যেখানে প্রতিটি পাকা ঘনিষ্ঠ মনে পড়িয়ে দেয় একটি নতুন অধ্যায়ের কথা। জ্যাসপারের অঙ্গীকার ফিওনাকে বন্দি করা, তার অজানা পথে নিয়ে যাওয়া, যেখানে এক নতুন বন্দি জীবন, এক নতুন লক্ষ্য তাকে অপেক্ষা করছে। প্রথম পরিচ্ছেদ। ফিওনা চেতনাহীন অবস্থায় শুয়ে রয়েছে। তার জ্ঞান এখনো ফেরেনি, তবু মস্তিষ্কের কোনো গভীর কোণ থেকে যেন ক্ষীণ সিগন্যাল আসছে, যা তাকে মৃদুভাবে আশ্চর্য অনুভূতি দিচ্ছে। সেই অনুভূতিতে মনে হচ্ছে যেন সে শূন্যতায় ভাসছে, কোনো নির্দিষ্ট বোধ ছাড়াই। তার শরীরকে ঘিরে রয়েছে এক ঠান্ডা শীতল বাতাসের স্পর্শ, যা তার স্নায়ুগুলোতে হালকা শীতশিরানি এনে দিচ্ছে। মনে হচ্ছে যেন সে কোনো কিংবদন্তির পক্ষীরাজ ঘোড়ায় চড়ে চারপাশে অসীম মেঘের সমুদ্র তাকে ঘিরে রেখেছে। তবে এই সবই ফিওনার জন্যে যেন এক স্বপ্নের মতো, এক কাল্পনিক দৃশ্য। অথচ এই অনুভূতিগুলো বাস্তবের চেয়েও বেশি জীবন্ত, ফিওনার ধারণার বাইরে। আসলে ফিওনা শুয়ে আছে জ্যাসপারের ড্রাগন রূপের কঠিন ধাতব আঁশের পিঠে। তার বিশাল শক্তিশালী ডানা বাতাসকে চিরে দিচ্ছে, আর ফিওনাকে বহন করে নিয়ে যাচ্ছে অজানার দিকে। জ্যাসপারের দানবীয় ড্রাগন সত্তা এখন প্রখরভাবে উপস্থিত। তার কণ্ঠহীন প্রতিশ্রুতি যেন একমাত্র এটাই, এক অনন্ত যাত্রা, যেখানে কোনো গন্তব্য নেই, শুধু মেঘমালা আর অসীম আকাশ। ফিওনা সেই পিঠে শুয়ে আছে, তার শরীরে মেঘের শীতল বায়ুর নিচে সমর্পিত, অথচ তার মন এখনো পুরোপুরি জেগে ওঠেনি। এই অদ্ভুত অভিজ্ঞতার সামনে মেঘের রাজ্যের সেই অসীম আকাশের মাঝ দিয়ে অভিজাত জ্যাসপার ধীরে ধীরে মাটিতে নেমে আসে। এক মুহূর্তে তার বিশাল ড্রাগন রূপ গৌরবময়ী কল্পনার ছায়া রূপান্তরিত হয়ে যায় মানব রূপে, যেন এক অলৌকিক পরিবর্তন। সে উজ্জ্বল আকাশের নিচে শুষ্ক মাটির স্পর্শ অনুভব করে। ফিওনাকে পাছায় কোলে তুলে নিয়ে সে অগ্রসর হয় সামনের দিকে।
তার দেহে অলসতা যেন অশ্রাব্য। ফিওনার হাত দুটো ঝুলে আছে, সম্পূর্ণরূপে নির্ভর করেছে জ্যাসপারের উপর। অসহায়ত্বে তার নিথর শরীর যেন এক পশমী বালিশের মতো, কিন্তু সে নিজেকে অসার মনে করলেও এই মুহূর্তে সে জ্যাসপারের শক্তি আর সাহসে শিলফায়িত। জ্যাসপারের মুখে এক ধরনের নিবিড় সংকল্প ফুটে ওঠে। সে ধীরে ধীরে পদক্ষেপ নেয়, যেন পায়ের তলে পৃথিবীকে আলিঙ্গন করতে চায়। তার অনবদ্য দৃষ্টির সামনে এক গন্তব্যের দিকে এগিয়ে চলে, যেখানে ফিওনার অসহায়তার পেছনে এক নতুন শুরু অপেক্ষা করছে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। ডক্টর নিউ ঝানের ডিউটি শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু ফিওনার জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে। হসপিটালের ভেতর বারবার সময় দেখতে দেখে মনে হয় যেন সময় থেমে গেছে। আজ মিস ঝাংয়ের ফিওনাকে দেখতে আসার কথা ছিল, তাই তার চোখের মনি হয়ে ওঠে অপেক্ষা। ডক্টর নিউ ঝান ভেতরে ভেতরে আশা করে, কিন্তু ফিওনার মোবাইল ফোনে কল করতেই শুনতে পায় ফোনটি বন্ধ। এদিকে লিয়া মনমরা হয়ে ফিওনার চিন্তায় আছে। মেয়েটা এত রাতে ডরমিটরিতে ফিরে আসেনি। সে ভাবতে থাকে, তার মনে হয় হয়তো সে হাসপাতালে রয়েছে অথবা নিজের বাড়িতে, কিন্তু ফোন করে তো জানাবে, তাই না? লিয়া মন থেকেই বলল। চেন সিং কয়েকবার ফিওনার ফোনে কল দেয়, কিন্তু প্রতিবারই ফোনটি বন্ধ পায়। মিস ঝাংয়ের বর্তমান অবস্থার খবর জানার জন্যে ফোন করেন, তবে মনে মনে ভাবেন হয়তো ফিওনা ঘুমিয়ে পড়েছে, তাই আর ফোন করল না। মিস্টার চ্যান সিং আর ওয়াংলিং আগামীকালকেই চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাদের মনেও চিন্তার মেঘ। এথেরিয়ানকে ভালোই ভালোই লন্ডনের ল্যাবে ট্রান্সফার করতে হবে। এইসব চিন্তা যা সবকিছুকে গাঢ় রঙে রাঙিয়ে তোলে। অবশেষে রাতের গভীরতা ভেঙে ভোরের আলোর সিঁড়ি বেয়ে ঢুকতে শুরু করেছে। ঘরের প্রতিটি কোণ যেন সূর্যের সোনালি আলোতে ভরে গেছে, অথচ এই আলোর মাঝে ফিওনার শরীরের ওপর শীতলতা যেন আলিঙ্গন করেছে। সূর্যের কিরণগুলো যে কতটা তেজস্বী তা অনুভব করতেই ফিওনার ঘুম ভেঙে যায়। তার জ্ঞান ধীরে ধীরে ফিরতে শুরু করে। চোখ খুলে ফিওনা পিটপিট করে তাকায়, কিন্তু মুহূর্তের জন্যে চারপাশের দৃশ্য তার কাছে যেন অস্পষ্ট। আমি কি নিজের রুমে আছি এই মুহূর্তে? এই ভেবে ধীরে ধীরে বিছানার উপর বসে পড়ে। চোখ ভালোভাবে মেলতেই ফিওনার রক্তচাপ বাড়তে থাকে। চারিদিকে যে দৃশ্য তার দেখা নয়, এটি তার ঘর নয়। এটা কোন স্থান, কার কক্ষ? আশেপাশে কেবল কাঁচ আর কাঁচ, দরজা কিংবা জানালা কিছুই নেই, শুধু পুরো কাচের দেওয়াল। ফিওনার চোখে পড়ে এই দেওয়ালের ওপর পাশে প্রকৃতির অপরূপ দৃশ্য। আকাশ যেন তার মাথার ঠিক ওপরে, সুদূরবর্তী মেঘগুলোর সান্নিধ্যে। হঠাৎ করেই কর্ণকুহরে আসে ঝর্ণার পানি, প্রবাহের মৃদু আওয়াজ, কিন্তু তার মন এখনো বুঝতে পারছে না সে আসলে কোথায় অবস্থান করছে। একটি অজানা আশঙ্কা তাকে তাড়িত করে। ফিওনা দ্রুত বিছানা ছেড়ে নামতে থাকে। বিছানার ডান পাশের কাঁচের দেওয়ালের সামনে এসে দাঁড়িয়ে সে উকি দেয়। নিচে কি যেন আছে, তবে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সে যেন এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে। অসীম গভীরতার দিকে তাকিয়ে আতঙ্কের শিহরণ ফিওনার শরীরে বইতেই থাকে। সে বোধগম্য করতে পারে না এটা তো কোনো মাউন্টেন। ল্যাবের ঘটে যাওয়া সব ঘটনা ধীরে ধীরে ফিওনার স্মৃতিতে ফিরে আসে, যেন এক একটি পাথর তার মনে জড়ো হচ্ছে। ভয়ের আবহে কাচের দেওয়ালের পাশে নিঃশব্দে বসে পড়ে ফিওনা। তার হাঁটু দুটো একসাথে জড়ো করে দুহাত দিয়ে শক্তভাবে পেঁচিয়ে রাখে। তন্ময় চোখে সে কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে জ্যাসপার সেই ড্রাগন, অর্থাৎ সে এখন সেই ভয়ঙ্কর আগুনের মনস্টারের কবলে। আমি এখন কিভাবে বাসায় যাব? মনে মনে উচ্চারণ করে সে। সংকটের মুহূর্তে তার হৃদয়ে এক দানা আশা খোঁজার চেষ্টা করে। গ্র্যান্ডপা, তুমি কোথায়? আমাকে উদ্ধার করো। আকাশের নিচে নিঃশব্দে আকাশের বিশালতা অনুভব করতে করতেই তার কল্পনায় এক গাঢ় অন্ধকার ভেসে ওঠে। মনে হয় সেই ড্রাগন তার উপর নজর রাখছে, তার দৃষ্টির তলায়। এভাবেই ফিওনার অন্তরে বয়ে চলে এক বিশাল উত্তেজনা, এক অনিশ্চিত ভবিষ্যতের ভয়। কিন্তু তার চেতনা দৃঢ়, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পেতে চায়। জ্যাসপার অনিশ্চিত মুহূর্তের জন্য নয়, বরং দীর্ঘকালের জন্য ফিওনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পুষ্পরাজ পাহাড়ের চূড়ায়, যেখান থেকে ফিওনা জ্যাসপারের ইচ্ছে ব্যতীত ফিরে যাওয়ার চিন্তাও করতে পারবেন না। এটি যেন এক গোপন পৃথিবী,
যেখানে প্রবেশ করতে হলে একজন মানুষকে অতিক্রম করতে হয় অজানা বিপদ এবং অসীম বাধা। গভীর সমুদ্রের ওপরে অবস্থানরত এই পাহাড় এমন এক রহস্যময় স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও বিপদের পরস্পর বিয়োগাত্মক সমন্বয় ঘটেছে। পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত মাউন্টেন গ্লাস হাউস এক অনন্য সৃষ্টির উদাহরণ, যার দৈর্ঘ্য প্রায় 55 ফুট এবং প্রস্থ 40 ফুট। 2 তলা বিশিষ্ট বাড়িটির দেওয়াল সম্পূর্ণ কাচের, যা বাহিরের প্রকৃতির সৌন্দর্যকে ভেতরে ধারণ করে। প্রথম তলার উচ্চতা 30 ফুট আর দ্বিতীয় তলার 25 ফুট, যা পেছনের দেওয়ালকে একটি উন্মুক্ত ছাদে রূপান্তরিত করেছে। এখানে প্রতিটি ভোরের সূর্যের আলো এবং রাতের চাঁদের প্রতিফলন যেন এক বিমূর্ত শিল্পকর্মের মতো, যা মনকে জুড়িয়ে দেয়। প্রথম তলায় প্রবেশ করলেই একটি বিশাল লিভিং রুম সবার চোখে পড়ে। এখানে একটি বড় কাচের টেবিল, আরামদায়ক সোফা এবং বেশ কয়েকটি দৃষ্টিনন্দন আসবাব রয়েছে। আসবাবপত্রগুলি সাদা এবং নীল রঙের মিশ্রণে সাজানো, যা শান্তি এবং প্রশান্তির অনুভূতি প্রদান করে। চারপাশের দেওয়ালগুলি শোভিত হয়েছে নানা রকম ফুলের পেইন্টিং ও আধুনিক শিল্পকর্মে, যা বাড়িটিকে একটি কাল্পনিক গ্যালারির রূপ দেয়। দ্বিতীয় তলায় উঠলেই দেখা যায় এক অপূর্ব দর্শনীয় স্থান, যেখানে কাচের দেওয়াল দিয়ে সারা দুনিয়ার মানুষের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। এখানে কিছু টব রাখা হয়েছে যেখানে জীবন্ত ফুলের বাগান সাজানো হয়েছে, যা বাড়িটিকে প্রাণবন্ত এবং রঙিন করে তুলেছে। জানালার বাইরের ঝর্ণার ধারা যেন জীবনের একটি সঙ্গীত, যাকে শুনতে শুনতে মানুষ অথবা যে কোনো জীবজন্তু উভয়ই বিমোহিত হয়ে পড়বে। এই গ্লাস হাউসের একটি বিশেষত্ব হলো এটি আসলে যেন প্রকৃতির এক অভিজ্ঞান, যেখানে বৃষ্টি পড়লে কাছের উপর চিকন চিকন জলকণার অর্কেস্ট্রা গায়, আর ঝর্ণার জলপ্রপাতের আওয়াজ যেন এক আধ্যাত্মিক সঙ্গীত, যা তাদের চারপাশকে এক অনন্য পরিবেশে নিয়ে যায়। এখানে থাকা মানে প্রকৃতির একটি অংশ হয়ে যাওয়া, যেখানে সময়ের কোনো সীমানা নেই। এই মুহূর্তে মাউন্টেন গ্লাস হাউসের দ্বিতীয় তলার মাঝের রুমে অবস্থান করছে ফিওনা। রুমটি সামান্য হলেও তার উচ্চতা প্রায় 20 ফুট, যা এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। দেওয়ালগুলো সম্পূর্ণ কাচের, যা বাইরের ঝর্ণায় পানি ও প্রাকৃতিক সৌন্দর্যের অভ্যুত্থানের প্রতিফলন ঘটায়। এখানে প্রবেশ করলেই দর্শকের মনে তোলা দেয় একটি স্বপ্নীল পরিবেশ, যেখানে পৃথিবীর বাস্তবতা থেকে দূরে এক মায়াবী জগতের সৃষ্টি ঘটে। রুমটির কেন্দ্রবিন্দু হলো একটি বিশাল কুইন সাইজের বিছানা, যার সাদা চাদরগুলো যেন এক মেঘের বিশ্রাম স্থল। বিছানার পাশে দুটি চকচকে সাদা টেবিল, যা সম্পূর্ণরূপে সাদা রঙে রঞ্জিত, অতি যত্নে তৈরি। চারপাশের কাচের দেওয়ালে ভেদ করে রুমটিতে প্রবাহিত হয় সূর্যের আলো, যা বিছানায় এবং পুরো রুমটিকে একটি রহস্যময় আবহে আবৃত করে। এটি যেন একটি অবরুদ্ধ স্বর্গ, যেখানে সময়ের সীমানা ভেঙে যায়। সেখানে একটি বিশাল কাচের আয়না, যা কেবল রুমটির আকারকে প্রসারিত করে না, বরং যে কারো আত্মাকে উপলব্ধি করার এক অদ্ভুত সুযোগ দেয়। এই বাড়িটি নির্মিত হয়েছে জ্যাসপারের পূর্বপুরুষদের হাতে, যারা পৃথিবীতে অবস্থান করার জন্য এই স্থানটিকে এক বিশেষ কাজে প্রস্তুত করেছিলেন। তাদের প্রজ্ঞা ও দক্ষতায় তৈরি এই বাড়িটি যেন একটি আদর্শ বাসস্থান, যা মানবজাতির অবাধ প্রবেশকে সম্ভাব্য করে তুলেছে। এখানে অবস্থান করলেই মনে হয় যেন সময় ও স্থান কেবল এক প্রবাহিত নদীর মতো, অস্থির অথচ প্রশান্ত। আরও গভীরে গেলে এই ঝর্ণার গুহার অন্তরালে একটি বিশাল ল্যাবরেটরিতে গড়ে তোলা হয়েছে। সেখানে বিদ্যমান প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা মেলবন্ধন ঘটায়, যা কেবল জ্যাসপারের পূর্বপুরুষদের নয়, বরং সামগ্রিক মানবজাতির জন্য এক অতীত থেকে বর্তমানের সংযোগস্থল। এই ল্যাবরেটরিতে রয়েছে গবেষণার অসংখ্য উপকরণ, যা জীবন ও মৃত্যুর রহস্য উন্মোচন করতে উৎসুক। ফিওনা এখনও জড়জড় হয়ে বসে আছে, তার দৃষ্টি একদিকে স্থির হয়ে আছে, যেন পৃথিবী তার চারপাশে থমকে গেছে। অশ্রু তার গাল বেয়ে পড়ে যাচ্ছে, কান্না করে যাচ্ছে সে অনবরত। জ্যাসপারের রূপে ভাসমান সেই ভয়ঙ্কর ময়নাকে ধারণ করা সেই মনীষী, যে তার আশ্রয়, নিরাপত্তা আর বন্ধুত্বের প্রতীক ছিল। হঠাৎ একটি প্রবল ধ্বনিতে ভেঙে ওঠে শান্ত পরিবেশ, যেন কোথাও
একটি বিশাল কিছু পাহাড়ের মাটিতে ধপ করে পড়ার আওয়াজ। ভূমিকম্পের মতো সেই প্রবল ঝাঁকুনি ফিওনাকে কেঁপে ওঠার জন্যে বাধ্য করে। বুকের ভেতর এক ভয়ের ঢেউ এসে আছড়ে পড়ে। তার হৃদয় যেন লড়াই করছে, পালাতে চাইছে, কিন্তু শরীরের কোনো অঙ্গ অবশ হয়ে গেছে। ফিওনা যে ছিল এক স্ট্রং মেয়ে এবং দৃঢ়প্রতিজ্ঞ মেয়ে, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভীতু এবং অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করছে। চারিপাশে শুধু ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি তাকে গ্রাস করছে। এই অদ্ভুত পরিবেশে প্রতিটি নিঃশ্বাস যেন তার গলায় আটকে যাচ্ছে। তার প্রতিটি শ্বাসে অনুভব করছে এক অজানা আতঙ্কের করাল গ্রাস। কক্ষের কাছের দেওয়ালে ধীর গতিতে ঝড়ের মতো অনুভূতি আসে। বাইরের ঝর্ণার শোরগোল মনে হয় যেন ড্রাগনদের সমাবেশ ঘটছে। ফিওনার মনে হয় সে যেন অবিরত ঘূর্ণায়মান একটি ঝড়ের মাঝে আটকা পড়ে গেছে, যেখানে কিছুই আর আস্তে আস্তে চলে না, সব কিছুই এক লহমায় স্থির হয়ে আছে। তার কল্পনায় ওকে দিয়ে উঠে সেই মায়াবী ড্রাগনের মুখ। ভালোবাসা, আশা এবং ভয় সবকিছু একসাথে জড়িয়ে রয়েছে। ফিওনার এই মুহূর্তে কেবল একটি চিন্তা, কিভাবে সে এই ভয়ের জায়গা থেকে মুক্তি পাবে। তার গ্র্যান্ডমা কি কোনো দিনও জানতে পারবে ফিওনা এখানে রয়েছে? জ্যাসপার গ্লাস হাউসের নিচতলায় লিভিং রুমে বিশাল সোফায় আরাম করে বসেছিল। সে মিষ্টি তৃপ্তির ভাব নিয়ে সারা ঘর পর্যবেক্ষণ করছিল, যখন হঠাৎ করেই হাউসের দরজা খুলে প্রবেশ করে আলবিরা। সাদা ড্রাগন মেয়েটি, তার মুখশ্রী যেন তাজা তুষারপাতের মতো সাদা। তার উপস্থিতি মুহূর্তেই চারপাশের বাতাসে একটি অন্যরকম শীতলতা এনে দিল। প্রিন্স অরিজিন, আলবিরা মাথা নত করে সম্মান প্রদর্শন করে বলল, আপনাকে এই মুহূর্তে ল্যাবে যেতে হবে। কিং ড্রাকনিক্স আপনার সাথে যোগাযোগ করতে চান। জ্যাসপার একটি গভীর নিঃশ্বাস দিয়ে আলবিরার দিকে তাকালো। ঠিক আছে আলবিরা, তুমি এখন চলে যাও, আমি আসছি। আর তোমাকে পরে বিশেষ প্রয়োজন হলে ডাকতে হতে পারে, প্রস্তুত থেকো। যেমনটি বলবেন প্রিন্স অরিজিন। আলবিরা সম্মান ও কর্তব্যবোধ নিয়ে উত্তর দিল। তার স্বর যেন সঙ্গীতের মতো সুরেলা। অতঃপর সম্মান প্রদর্শন করে আলবিরা হাউস ত্যাগ করলো। জ্যাসপার ল্যাবে প্রবেশ করে, তার দৃষ্টি নিবদ্ধ করে ড্র্যাকোনিসের দিকে। কক্ষটি ছিল গাঢ় নীল আলোতে আলোকিত, যেখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাঝে একটি সংকীর্ণ পথ তৈরি করেছে। জ্যাসপারের চোখে উজ্জ্বলতার আভা, যেন সে আগ্রহে এবং আশায় ঊর্ধ্বমুখী হয়। বলুন ড্রাকনিস। সে বলল, কণ্ঠে প্রতিশ্রুতি। ড্রাকোনিস সেদিকে তাকিয়ে তার মৃদু গম্ভীর গলায় উত্তর দিল, জ্যাসপার, তোমার মিশনের কতদিন এগুলো? অ্যাথেরিয়ন কোন অবস্থা রয়েছে? চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই অ্যাথেরিয়ন। জ্যাসপার বলল, তার কণ্ঠে আত্মবিশ্বাসের রেশ। মুক্তির পর আমাদের দ্বিতীয় মিশন শুরু করার পালা। সঠিক বলেছ, তবে মনে রেখো, ড্রাগন রাজ্যের নিয়ম ভঙ্গ না করাই আমাদের মূল কর্তব্য। ড্রাকোনিস সতর্কভাবে বললেন, অযথা কোনো মাতুল মানবের ক্ষতি করো না। আমার উপর ভরসা রাখুন ড্রাকনিস, আমি কখনো খামখেয়ালি হয়ে কাউকে শাস্তি দিই না। আপনি তো ভালো করেই জানেন আমাকে। আমি জানি মাই সন, আই নো। এই জন্যই তোমাকে ভেনাসের প্রিন্স হিসেবে আখ্যায়িত করেছি। ড্রাকোনিস বললেন, তার গম্ভীর কিন্তু স্নেহময় কণ্ঠে। এই কথাগুলোতে যেন এক নতুন প্রত্যয়ের সূচনা হলো। জ্যাসপার নীরবতা ভেঙে মনে মনে বলল, আমার এই মিশনে আমার ড্রাগন বংশের গৌরব অক্ষুণ্ণ রাখতে কতদিন পারবো জানি না। জ্যাসপার গ্লাস হাউসের অভ্যন্তরে প্রবেশ করে। তার পদক্ষেপ যেন এক রহস্যময়তা ছড়িয়ে পড়ে। শীতল কাচের দেওয়ালগুলো আকাশের নীলতায় প্রতিফলিত হচ্ছিল, আর ভেতরে প্রবাহিত বাতাসে ছিল গম্ভীরতা। সে নীরবভাবে সবাইকে একত্রিত করার নির্দেশ দিল। আলবিরা, থার্ডিয়াস এবং অন্যান্য ড্রাগন সদস্যদের চোখে উদ্বেগ ও কৌতূহল। শোনো সবাই, জ্যাসপার শুরু করলো, তার কণ্ঠে এক গম্ভীর সুর। আমাদের মধ্যে একটি জরুরি বিষয় আলোচনা করতে হবে। সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। আমি আজকে সবাইকে একটা বিষয় নিষেধ করে দিচ্ছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো অ্যাথেরিয়নকে মুক্ত করা, আর তাকে মুক্ত করতে অনেক কিছু এমন করতে হবে যা আমাদের ড্রাগন রাজ্যের রুলস ভঙ্গ করতে হবে। তবে সাবধান, ড্রাকনিস যেন এই হিউম্যান মেয়েটির কথা কোনোভাবেই জানতে না পারে। যতদূর সম্ভব তার অবস্থান গোপন রাখতে হবে। অ্যাথেরিয়নের মুক্তি নিশ্চিত করা জরুরি, তাই আমি বারবার সবাইকে সতর্ক করে দিচ্ছি। কিন্তু প্রিন্স, আলবিরা দ্বিধা প্রকাশ করলো। হিউম্যান মেয়েটি যাকে আপনি তুলে এনেছেন কি যেন নাম? ফিওনা। তার প্রতি আমাদের কি করণীয়?
সে আই আমাদের বিরুদ্ধে হুমকি হয়ে উঠতে পারে। তাকে বিপন্ন মনে করার কোনো প্রয়োজন নেই। সে একজন সাধারণ মানবী। তবে আমাদের অস্তিত্বের জন্য যে কোনো দুর্বলতার সম্ভাবনা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। জ্যাসপার বলল, তার চোখে তীব্র দৃঢ়তা। যদি ড্রাকনিস জানে আমরা কোনো সাধারণ মানুষকে বন্দি করে রেখেছি, তবে আমাদের পরিকল্পনাগুলি বিপর্যস্ত হবে। তাই আমাদের চুপচাপ থাকতে হবে। আর ওই মেয়েটিকে আপাতত আমার উপর ছেড়ে দাও। যখন দরকার হবে তখন জানাবো কি করতে হবে সবাইকে। আপনার জন্য আমাদের প্রতিটি পদক্ষেপে সমর্থন থাকবে। আমরা একসাথে থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। এখন চলো, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা নিয়ে চিন্তা করি। জ্যাসপার বলল, গম্ভীর কণ্ঠ। দুপুরের নিরাপত্তা ভেদ করে জ্যাসপার পা রাখল ফিওনার বন্দিশালার দিকে। কাল রাতের ঘটনা বলি তার মনের এক কোণে গোপন থাকলেও সেই মানব কন্যার অস্তিত্ব ক্রমশ তার চিন্তায় ভারী হয়ে উঠছিল। কাল রাতে কোনো প্রকার অনুভূতির বহিঃপ্রকাশ না করেই ফিওনাকে সেই বিছানায় ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু সে জানে একজন মানুষকে বেঁচে থাকার জন্য পানি ও খাদ্যের প্রয়োজন। আর আপাতত ফিওনা জীবিত থাকা অধিক জরুরি সেই তাগিদেই সে হাতে কিছু তাজা ফল এবং বোতলজাত পানি নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। এখানে কেউ যেন ফিওনার ধারে কাছে ঘেঁষতে না পারে, এটা জ্যাসপারের একান্ত ইচ্ছে। সেই কারণেই সে নিজেই খাবার পৌঁছে দিতে আসছে। কাউকে নিযুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। ফিওনা তখন হতাশার গভীরে নিমজ্জিত। বিছানায় নীরব বসে সে, যেন এক নিষ্প্রাণ পাথরের মূর্তি। হঠাৎ কাছের দেওয়ালের সামনে কিছু একটা নড়ে উঠল। একটি স্লাইডিং প্যানেল, যা এতক্ষণ অদৃশ্য ছিল, হঠাৎ সশব্দে সরে গেল, যেন কোনো রহস্যময় দ্বারপথ তার সামনে উপস্থিত হয়েছে। ফিওনার বিস্ময় যেন শেষ হবার নয়। তার মনের মধ্যে একটাই প্রশ্ন, এখানে এমন একটি গোপন দরজা থাকতে পারে, সেটা কখনো তার কল্পনার মধ্যেও আসেনি। ঠিক সেই মুহূর্তে জ্যাসপার রুমে প্রবেশ করল। তার উচ্চকায় অবয়ব আর নিঃশব্দ গতিবিধি ফিওনার মনে আগুনের মতো ছড়িয়ে দিল সেই ভয়াবহ স্মৃতি, সেই ড্রাগনের রূপ। যদিও এই মুহূর্তে জ্যাসপার মানব রূপে ছিল, তার উপস্থিতি ফিওনার মনে ড্রাগনের আদিম ভয়ঙ্কর রূপটিকে আরও জোরালো করে তোলে। ফিওনার দৃষ্টি মুহূর্তেই জড়সড় হয়ে গেল, তার হৃদস্পন্দন থেমে যাবার উপক্রম। মানব দেহে হলেও জ্যাসপার যেন তার কাছে এক নিষ্ঠুর ও অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। জ্যাসপার তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চোখের কোনো অভিব্যক্তি প্রকাশ না করেই। তার নীরবতায় অদ্ভুত এক জোর, যা বাতাসকে ভারী করে তোলে। জ্যাসপার কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ফিওনাকে পর্যবেক্ষণ করল। তার চোখের গভীরে যেন এক অদ্ভুত নিষ্ঠুরতা, যা প্রকাশের অপেক্ষায় ছিল। তারপর এক নিঃশ্বাসে সে বেডের পাশে রাখা ছোট্ট টেবিলটার দিকে এগিয়ে গেল। হাতের ফল আর পানির বোতল সেখানে নামিয়ে রেখে সে পুনরায় ফিওনার দিকে তাকালো। ফিওনার হৃদয় তীব্র ধাক্কায় বাজছিল। ভয় আর ক্ষোভে কণ্ঠস্বর ফেটে বেরিয়ে এলো। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কোথায় এনেছো আমাকে? জবাব দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? কেন এমন করলে আমার সঙ্গে? জ্যাসপার ততক্ষণে এক নিস্পৃহ মুখ নিয়ে তার দিকে তাকিয়ে ছিল, কিন্তু কিছুক্ষণ স্তব্ধতার পর সে অবিচলভাবে উত্তর দিল, বাহ, সোজা। আপনি থেকে তুমিতে চলে এসেছো। এনিওয়ে, আমি তোমাকে জবাব দিতে বাধ্য না মানব কন্যা। সময় হলে নিজেই জানতে পারবে। শুধু জেনে রাখো, এই মুহূর্তে তুমি আমার হাতিয়ার। খাবার রেখে গেলাম, খেয়ে নিও। ফিওনার চোখে প্রতিরোধের অগ্নি জ্বলল, তবু ভেতরে ভয় ছিল অসীম। তবুও সে কঠোর কণ্ঠে বলল, আমি খাবো না। যদি সত্যিই আমি তোমার হাতিয়ার হই অথবা কোনো কাজের যোগ্য হই, তবে আমি না খেয়ে নিজেকে শেষ করে দিব। তাহলে তোমার কোনো কাজে আসবো না। জ্যাসপারের চোখে এক মুহূর্তের জন্য এক শীতল হাসির ঝলক দেখা গেল। সে এক পা দুপা করে ধীরে ধীরে ফিওনার দিকে অগ্রসর হতে থাকলো। ফিওনার কণ্ঠে যতই সাহস থাকুক, তার পায়ে তা ছিল না। সে অজান্তেই পেছাতে শুরু করলো, যতক্ষণ না পিঠ দিয়ে গিয়ে ঠেকে কাছের দেওয়ালে। ফিওনার চোখের সামনে ভয়াবহ ড্রাগন রূপের স্মৃতি আবারও হানা দিল। জ্যাসপার তখন ফিওনার বরাবর দাঁড়িয়ে, তাদের মধ্যে
2 ইঞ্চি দূরত্ব মাত্র। ফিওনার মাথার ডান পাশে একটি হাত রেখে তার দিকে ঝুঁকল। তার মুখমণ্ডলে রাগের ছায়া ছড়িয়ে পড়ল। গর্জে উঠল তার কণ্ঠ। যদি নিজের ভালো চাও তবে ভালোই ভালোই আমার কথা মতো চলবে। আমার কথার অবমাননা করলে এমন শাস্তি পাবে যা কল্পনাও করতে পারবে না। আর মৃত্যু মৃত্যু আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ছুঁতেও পারবে না। তোমার ইচ্ছায় মরার সুযোগ নেই এখানে, মাথায় রেখো কথাটা। তার কথাগুলি ফিওনার হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল। জ্যাসপারের কণ্ঠে এমন কঠোরতা আর অপ্রতিরোধ্য শক্তি ছিল যেন তার প্রতি কথায় ফিওনার সমস্ত ইচ্ছে শক্তি দমিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই আবার আসব। জ্যাসপার বলল, যদি তখন দেখেছি তুমি খাবার স্পর্শ করনি, তবে তার পরেরটা দেখতেই পাবে। তার কণ্ঠে এতটাই আক্রমণাত্মক সুর ছিল যে ফিওনার শরীর শীতল হয়ে গেল। জ্যাসপার আর এক মুহূর্ত দেরি না করে কঠোর পদক্ষেপে হনহন করে বেরিয়ে গেল। কাঁচের দেওয়ালটি তার পিছনে নিজে থেকেই মসৃণভাবে স্লাইড করে বন্ধ হয়ে গেল, যেন তার অস্তিত্বের কোনো চিহ্ন সেখানে ছিল না। ফিওনার চোখে বিস্ময়ের আলোড়ন। এই নির্জন জায়গায় দরজা ছিল কোথায়? অথচ ফিওনা সেদিকে দৌড়ে গিয়ে চারপাশে হাত দিয়ে ছুঁয়ে দেখল, চিহ্ন মাত্র নেই, যেন কিছুই ঘটেনি। কাঁচ ছিল যেমন তেমনই, কখনো খোলেনি। ফিওনা হতাশার নিঃশ্বাস ফেলল, কিন্তু তার ভেতরের বুদ্ধি তখন ব্যস্ত ছিল বিশ্লেষণে। নিজের মনে সে গভীর এক উপলব্ধি আওড়াতে শুরু করলো। এই ফায়ার মনস্টারের কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে, তাই তো আমাকে এখনো মেরে ফেলেনি। তার মানে যতক্ষণ পর্যন্ত তার কাজ না হবে আমি নিরাপদ। তাহলে এখন আপাতত ভয় পেয়ে লাভ নেই। ফিওনা, তুই যাই করিস না কেন, ও তোকে মেরে ফেলবে না, কারণ ওর তোর উপরেই নির্ভর করছে কোনো একটা উদ্দেশ্য। এখন আগে বুঝতে হবে ও আসলে চায় কি। তবে একটা ব্যাপার পরিষ্কার, আমি সহজে তার ফাঁদে পড়ব না। আর এসব ফলমূল দুপুরবেলা এসব খাওয়া যায় নাকি? তার মুখে এক ধরনের বিদ্রুপ ফুটে উঠল। সে আপত্তি প্রকাশ করে বলল, আমি এসব খাবই না। দেখা যাক ফায়ার মনস্টারটা কি করে। আমি না খেলে তো আর আমাকে মেরে ফেলবে না। ফিওনার ভেতরের বুদ্ধিমত্তা আর সাহস তখন যেন প্রতিটি সংকল্পকে দৃঢ় করে তুলল। সে নিজের ইচ্ছে শক্তির বিরুদ্ধে কেউ ক্ষমতাশীল নয়, এমন ধারণা নিয়ে সেই নিষ্ঠুর গেমের একটি নতুন চাল চালতে তৈরি হলো। এদিকে এই যুদ্ধটা শুধু বাহ্যিক নয়, এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ফিওনা জানে তাকে যুদ্ধে যেতে হবে, কিন্তু অস্ত্রের বদলে তার মস্তিষ্ক আর যুক্তিই তার প্রধান হাতিয়ার। ফিওনা চুপচাপ বিছানায় বসেছিল, মনটা উত্তপ্ত হলেও বাইরে থেকে তাকে শান্ত দেখাচ্ছিল। চোখের কোণা দিয়ে সে টেবিলের উপর সাজানো ফলগুলো দেখছিল, ইচ্ছে করছিল এক ঝটকায় সবকিছু উড়িয়ে দিতে। কিছুক্ষণ পর ধীর পদক্ষেপে জ্যাসপার পুনরায় রুমের দিকে অগ্রসর হতে থাকে। সেই নীরবতা ভেদ করে কাছের স্লাইডিং দরজাটি নরম আওয়াজে খোলে, আর জ্যাসপার রুমে প্রবেশ করে। তার গম্ভীর দৃষ্টি ফিওনার ওপর স্থির হয়। এক ঝলক ফিওনার মুখে, আর একবার টেবিলের অপ্রচলিত ফলের দিকে। তোমাকে আমি কি বলেছিলাম? তার গভীর কাপড় ধরানো কণ্ঠস্বর রুমের নিস্তব্ধতা ভেঙে দেয়। কথাটা বোধহয় তোমার কানে যায়নি, তাই না? ফিওনার ঠোঁটগুলো শুকিয়ে আসে, কিন্তু তার কণ্ঠের আগের তীব্রতা ফিরে আসে। আমি বলেছি আমি এসব খাই না। যদি খাবার দিতেই চাও ভালো কিছু নিয়ে এসো। জ্যাসপার হঠাৎ হেসে ওঠে, এক ধরনের নির্মম কৌতুক মাখা হাসি। আমি 5 গুনব, এর মধ্যে খাবার শুরু করবে। ফিওনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, মাথা উঁচু করে, কিন্তু তার হৃদয় দ্রুত ধুকপুক করছে। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি কোনো সাধারণ মানব নয়, বরং এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী ড্রাগন। জ্যাসপার একে একে 5 পর্যন্ত গুনতে থাকে। সময় যেন থমকে গেছে। 1, 2, 3। তার গদ্যি কণ্ঠে নিখুঁতভাবে এগিয়ে চলে, কিন্তু ফিওনা নিচের জায়গা থেকে নড়েনি। 5-এ পৌঁছানোর সাথে সাথে জ্যাসপারের ক্রোধ যেন বিস্ফোরিত হলো। তার চোখ দুটো বন্ধ করে ক্রোধ সংবরণ করার চেষ্টা করলো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো। হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। তার আক্রমণের তীব্রতায় ফিওনা হতবাক হয়ে গেল।
জ্যাসপার এক হাত দিয়ে ফিওনার চোয়াল শক্ত করে চেপে ধরল, এতটাই শক্ত করে যে ফিওনার নরম গালগুলো ব্যথায় কোকিয়ে উঠল, আর আঙ্গুলের আঘাতে ফিওনার মুখ যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। তুমি কি ভেবেছো তুমি আমার বিরুদ্ধে যাবে? জ্যাসপার ফিসফিসিয়ে বলল, তার কণ্ঠে চরম রাগের স্পর্শ। ফিওনা নিজের হাত দিয়ে তার হাত সরানোর চেষ্টা করে, কিন্তু তার ড্রাগন শক্তির কাছে মানুষের সামান্য শক্তির পাত্তা পায় কোনো কাজ করছিল না। তোমাকে আমি একবার বলেছি, আর বলছি না। জ্যাসপার গর্জন করে উঠল। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে পরিণতি খুবই ভয়াবহ হবে। আমাকে তুমি এখনো চিনতেই পারোনি। ফিওনার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল, তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে থেমে আসে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে ছেড়ে দেয়, তার হাতের গ্রিপ শিথিল করে। পাশের টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে আপেলটি হাতে নিয়ে ঠান্ডা নীরবতায় ছুরির সাহায্যে কেটে নেয় কয়েকটি টুকরো। তারপর এক টুকরো আপেল নিয়ে ফিওনার দিকে এগিয়ে যায়। তার চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা ফুটে উঠেছে। মুহূর্তেই ফিওনার ঘাড়ের পিছনে হাত দিয়ে চেপে ধরল শক্ত করে। কোনো রকম মানবিকতা ছাড়াই জোর করে আপেল টুকরোটি ফিওনার মুখের মধ্যে ঠুসে ধরে রাখল। ফিওনা মাথা এদিক ওদিক করে বাঁচার চেষ্টা করে, কিন্তু জ্যাসপারের অপরিসীম শক্তির সামনে এসে ব্যর্থ। অগত্যা ফিওনা বাধ্য হয় সেই আপেল চিবিয়ে গিলে খেতে। জ্যাসপার একটু পিছিয়ে দাঁড়ায়, তার কণ্ঠে তিরস্কার ঝরে পড়ে। এবার বলো, বাকি ফলগুলো খাবে নাকি সেটাও আমাকে খাওয়াতে হবে? আমার হাতে খাওয়ার খুব শখ। যদি চাও তবে অন্য পন্থা অবলম্বন করে বাকিগুলো খাইয়ে দেব। ফিওনা আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে। না না না, আমি খাচ্ছি। তার গলায় আতঙ্কের স্পষ্ট ছাপ। বিছানায় বসে একে একে আপেলের টুকরো, আঙ্গুর সবকিছুই তাড়াহুড়ো করে মুখে দিতে থাকে, যেন প্রাণ হাতে নিয়ে লড়ছে। জ্যাসপার আর কোনো কথা না বলে রুম ত্যাগ করলো। তার মুখে এক অবজ্ঞার ছাপ ফুটে উঠল। কাঁচের দরজাটি পুনরায় স্লাইডিং হয়ে বন্ধ হয়ে যায়। রুমের শীতল পরিবেশটা যেন ফিওনার মনের মধ্যে আরও বেশি ঠান্ডা অনুভূতি নিয়ে আসে। ফিওনা বড় করে নিঃশ্বাস ফেলে, চোখের কোণে জমে থাকা জল এবার নিঃশব্দে গড়িয়ে পড়ে, তার কণ্ঠে একেবারে নিস্তেজ হয়ে আসে। জাসপার, সে নির্দয় পাষাণ ছাড়া কিছুই না। এমন আচরণ তো কল্পনাও করিনি। ফিওনার মনের গভীরে এক অনুচ্চারিত প্রশ্ন জেগে ওঠে। সে তো মনুষ্য নয়, সে এক ভয়ঙ্কর দানব, ফায়ার মনস্টার। তাহলে তার থেকে মানবিক আচরণ আশা করাই তো বোকামি। এই ভাবনা ফিওনাকে ক্রমেই আরও গভীর এক অন্ধকারে ঠেলে দেয়, যেখানে তার ভয় ও হতাশা মিলে তৈরি করেছে এক অনির্দিষ্ট ভবিষ্যতের ছায়া। জ্যাসপারের ভালোবাসা অনুভূতির ফাংশনাল ডিলিট করার কারণে তার ব্যক্তিত্বে একটি গভীর পরিবর্তন এসেছে। সে এখন এক প্রকার রেড ফ্ল্যাগ ব্যক্তিত্বে পরিণত হয়েছে, যা তাকে ভীতি প্রদর্শনকারী এবং অত্যাচারী করে তুলেছে। তার আচরণ এমন হয়েছে যে সে ক্ষমতার অপব্যবহার করে এবং অন্যদের ছোট ছোট ভুল বা দুর্বলতাকে বড় অপরাধ মনে করে কঠোর শাস্তি দিতে চায়। তার মধ্যে সহানুভূতি বা প্রেমের অভাব তাকে দুধর্মনীয় এক হৃদয়হীন করে তুলেছে, যেখানে সে মানুষকে কেবল একটি হাতিয়ার মনে করে। জ্যাসপারের মধ্যে শুধুমাত্র রয়েছে অপরকে নিয়ন্ত্রণ করা, ভীতি প্রদর্শন করা এবং কোনো ভুলের জন্য নির্মম শাস্তি প্রদান করা। তার ভালোবাসা অনুভবের ক্ষমতা না থাকায় সে মানুষের অনুভূতির প্রতি সম্পূর্ণ উদাসীন। তবে জ্যাসপারের আপন চাচার সাথে এক নির্মম ঘটনা ঘটে যাওয়ার কারণে জ্যাসপার মানবজাতির, বিশেষ করে মেয়ে মানবজাতিকে ঘৃণা করে। অথচ তার বাবা ড্রাকনিস জানেই না তার ছেলের লাভ ফাংশনাল ডিলিট করার প্রভাব কতটা ভয়াবহ হয়েছে। যেখানে তাদের ড্রাগন রাজ্যের নিয়মাবলী, সেখানে ভয় নেই। তার ছেলের লাভ ফাংশনাল ডিলিট করার প্রভাব কতটা ভয়াবহ হয়েছে, যেখানে তাদের ড্রাগন রাজ্যের নিয়মাবলী অনুযায়ী অযথা কোনো মানুষকে হার্ম করা যাবে না, সেখানে জ্যাসপারের কথার অবাধ্য হলে তার জীবনও কেড়ে নিতে দুবার ভাববে না। তিনি কখনোই তার ছেলের এমন রূপের বিষয়ে অবগত নন, কেননা আজ পর্যন্ত কেউ জ্যাসপারের বিরুদ্ধে যায়নি, যাওয়ার প্রয়োজন পড়েনি। পরদিন বিকেলবেলা মিস্টার চ্যান সিং লন্ডন থেকে ফিরে আসছে। এক দীর্ঘ ভ্রমণের ক্লান্তি আর চেহারায় স্পষ্ট, তবুও বাড়িতে প্রবেশ না করে সোজা হসপিটালের দিকে রওনা হলো। তার আগমন যেন নীরব হাওয়ার মতোই নিঃশব্দ, তবুও ভারী। মিস ঝাংয়ের শারীরিক অবস্থার
খোঁজ নেওয়ার জন্যেই তার এই তাড়াহুড়ো। হসপিটালে পৌঁছে ডক্টর নিউ ছানের সাথে সাক্ষাৎ হয়। ডক্টর নিউ তার পরিচিত মৃদু হাসিতে অভ্যর্থনা জানায় চ্যান সিংকে। মিস্টার চেন সিং, কেমন আছেন আপনি? আপনাদের লন্ডন ভ্রমণ কেমন কাটলো? আর সেই গবেষণা কতটুকু সফল হলো? ডক্টর নিউ বলল। সবকিছু ঠিকঠাক, আর গবেষণা সেটা সফল হওয়ার দ্বারপ্রান্তে। চ্যান সিং সোজাসুজি কথায় আসেন। মিস ঝাং কেমন আছেন? ডক্টর লিউ এক পলক থেমে গেল। তার অবস্থা স্থিতিশীল, কিন্তু ফিওনার কাল রাতে আসার কথা ছিল। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো দরকার ছিল, কিন্তু সে এখনো আসেনি। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে চেন সিংহের কপালে গভীর ভাঁজ পড়ে। ফিওনা আসেনি? তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগের ছাপ। কোনো খোঁজ নিয়েছেন? না, ডক্টর লিউ মাথা নাড়লেন। আমি ভেবেছিলাম হয়তো কিছু কাজে ব্যস্ত। চেন সিং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, তারপর হঠাৎ বললেন, মিস ঝাংকে দেখাশোনা করবেন, আমি কিছুক্ষণ পর আবার আসবো। চ্যান সিং দ্রুত হসপিটাল ত্যাগ করে সোজা ফিওনার বিশ্ববিদ্যালয়ে ডরমিটরির দিকে রওনা দেন। তার মন ভারাক্রান্ত, হাওয়া যেন থেমে গেছে, আর তিনি অস্থির। ডরমিটরিতে পৌঁছে ফিওনার রুম নম্বর জেনে ভেতরে প্রবেশ করেন। ফিওনার ঘরে পৌঁছে দরজায় কড়া নাড়েন, কিন্তু কোনো সাড়া নেই। তিনি পর মুহূর্তেই লিয়া নামের রুমমেটের সাথে কথা বলেন। লিয়ার কণ্ঠে চিন্তার সুর স্পষ্ট। ফিওনা? ও তো কালকে সন্ধ্যা থেকে আসেনি। আমি ভেবেছিলাম ও হয়তো হসপিটাল বা নিজের বাড়িতে থাকবে। চ্যান সিংয়ের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি প্রায় দিশেহারা হয়ে পড়েন। তার মনের কোণে শীতল আতঙ্কের কাঁটা বিঁধতে থাকে। ফিওনা কোথায় গেল? কি ঘটেছে তার সাথে? তিনি দ্রুত ফোন বের করে ওয়াং লির সাথে যোগাযোগ করেন। ওয়াং লিং দ্রুত সাড়া দেন। ওয়াংলি, ফিওনার কোনো খবর পাওয়া যাচ্ছে না? চ্যান সিংয়ের কণ্ঠ তীক্ষ্ণ ও চঞ্চল। কি বলছেন চেং সিং? আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওয়াংলি বলেন কণ্ঠে সজাগতা। চ্যান সিং আর দেরি না করে সোজা তার ব্যক্তিগত ল্যাবের দিকে রওনা হন। ল্যাবের ভারী দরজাটি খোলার সঙ্গে সঙ্গেই মিস্টার চ্যান সিংয়ের মনে অদ্ভুত শীতলতা নেমে আসে, যেন মেঘের আড়ালে চাপা পড়া এক সূর্য। চারিদিকে এক নিস্তব্ধতা, যার প্রতিটি মুহূর্ত যেন বুকে এক একটা ভারী পাথর চাপিয়ে দিচ্ছে। আর চেপে ধরা তার চোখে ধরা পড়ে কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠা অচেনা বার্তা, যেন কালো মেঘের গায়ে হঠাৎ ফেটে পড়া বিদ্যুৎ। তার ঠোঁটের কোণায় এক ফোঁটা রক্তের মতো শীতল চিন্তার ছাপ ফুটে ওঠে। জ্যাসপারে ফিওনাকে নিয়ে গেছে। চ্যান সিং কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। শ্বাসগুলো ভারী হতে থাকে, যেন প্রতিটি শ্বাস তার আত্মার এক টুকরো নিয়ে যাচ্ছে। সে কম্পিউটারের দিকে এগিয়ে যায়, কাঁপা কাঁপা হাতে কিবোর্ড স্পর্শ করে। আঙ্গুলগুলো দ্রুত গতিতে নাচতে থাকে, তবে তার চোখের সামনে ছড়িয়ে থাকা কোড আর গোপন সংকেতের জাল তাকে বিপর্যস্ত করে তোলে। জ্যাসপারের বার্তা ছাপিয়ে থাকা তথ্যের ভার তার মস্তিষ্কে গজাল হয়ে বেঁধে। সে বার্তার মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি শব্দ, প্রতিটি সংকেত খুঁজে খুঁজে দেখতে থাকে। হ্যাকিংয়ের নানা পদ্ধতি ব্যবহার করে যেন কোনো অদৃশ্য চাবি দিয়ে জ্যাসপারের অবস্থান বের করার চেষ্টা করছে। সময় যেন থেমে গেছে, অথচ সে টের পায় প্রতিটি মুহূর্ত সাথে সাথে ফিওনার জীবন যেন আরো গভীর অন্ধকারের দিকে ডুবে যাচ্ছে। কোথায় নিয়ে গেল আমার ফিওনাকে? নিজের মনেই ফিসফিস করে বলে ওঠে চ্যান সিং। তার হাতের মুঠো শক্ত হয়, ঠোঁট শক্ত হয়ে আসে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। জ্যাসপার যেন ছায়ার মতো সরে গেছে, তার অস্তিত্বের কোনো ছাপ রেখে যায়নি। তার লোকেশন খুঁজে বের করার জন্য চ্যান সিং নানা পদ্ধতি অবলম্বন করে। কম্পিউটার সিস্টেমের গভীরে প্রবেশ করে, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই, কোনো ফাঁক নেই। জ্যাসপার যেন কোনো পরাবাস্তব দানব, তার পেছনে কোনো ছাপ রেখে না গিয়ে নিঃশব্দে সবকিছু গ্রাস করে চলে গেছে। চ্যান সিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হয়। তারপর তিনি উঠে দাঁড়ান, ভ্রুকুচকে একমাত্র প্রতিজ্ঞায় করে বসলেন। ফিওনাকে আমি খুঁজে বের করব, যদি সেই দানবকেও চূর্ণ করতে হয়।
ওয়াংলি তাড়াহুড়ো করে ল্যাবে প্রবেশ করে। তার পদক্ষেপের ভারী শব্দেই চ্যানসিং বুঝতে পারে ওয়াংলি ল্যাবে প্রবেশ করেছে। ওয়াংলি চ্যানসিং এর সামনে এসে দাঁড়ায়। মুখের গভীর রেখাগুলো উদ্বেগের চিহ্ন বয়ে নিয়ে এসেছে। মিস্টার চেংশিং, ফিওনার কোনো খোঁজ পেয়েছেন? তার কণ্ঠস্বরের মধ্যে তীব্র উদ্বেগ স্পষ্ট। চ্যান সিং নিঃশব্দে মাথা নিচু করে থাকা কম্পিউটার স্ক্রিনের দিকে ইশারা করে। ওয়াং লি সামনে এগিয়ে যায়। স্ক্রিনের গাঢ় পড়তেই তার ভেতরটা শীতল হয়ে যায়। আতঙ্কের শীতল হাওয়া যেন মেরুদণ্ড বেয়ে নেমে আসে। তার মানে ওই ড্রাগনটা ফিওনাকে নিয়ে গেছে। ওয়াংলির কণ্ঠে অবিশ্বাস্য আর চিন্তার মিশ্রণ। চ্যান সিং এর চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে, তবে তাদের কণ্ঠে থেমে আসা অসহায় মুহূর্ত। মিস্টার ওয়াংলি, এখন আমরা কি করব? কোথায় খুঁজবো তাকে? ওয়াংলি হঠাৎ মনোযোগ দিয়ে বার্তাটির প্রতি গভীরভাবে লক্ষ্য করে। তার তীক্ষ্ণ দৃষ্টিতে একটুখানি ভেসে থাকা ইমেল খুঁটিনাটি ধরা পড়ে। 1 মিনিট, দেখো তো এই ইমেল ঠিকানাটি রেখেছে। এটা যোগাযোগের মাধ্যম হতে পারে। ওয়াংলি বলে। এই মুহূর্তেও দেরি না করে চ্যানসিং সেই ইমেল ঠিকানাটি কপি করে দ্রুত মেসেজ টাইপ করতে শুরু করে। তার আঙ্গুলগুলো দ্রুত কিপ্যাডের ওপর নাচতে থাকে, যেন প্রতিটি শব্দে বাঁচানোর চেষ্টা, শেষ চেষ্টা। জাসপার, আমার ফিওনাকে কোথায় নিয়ে গেছো? ওকে ফেরত দাও। তোমার ভাইয়ের বন্দির সাথে ওর কোনো যোগসূত্র নেই, ও কিছুই জানে না। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওর কোনো ক্ষতি করো না, দয়া করে ওকে ছেড়ে দাও। বার্তা পাঠানোর পর চ্যান সিং এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেয়। মনে হয় তার সমস্ত আশা এখন একটি ইমেলের উত্তরেই সীমাবদ্ধ। জ্যাসপার অরিজিন শান্তভাবে তার কাছে শুয়ে থাকা পাহাড়ের চূড়া থেকে নিচের অসীম শূন্যতা পর্যবেক্ষণ করছিল। পৃথিবীর এত উঁচু থেকে পৃথিবীর সীমানা প্রায় অস্পষ্ট। তার শরীর যেন এই অনন্ত মহাকাশের সঙ্গে মিলেমিশে একাকার। সে এক মুহূর্তে যেন সমগ্র মহাবিশ্বের কেন্দ্রে কাচের কক্ষ থেকে বহির্বিশ্বের সবকিছু গভীরভাবে প্রবেশ করতে পারে না। ঠিক এই মুহূর্তে থারিনিয়াস ভেতরে প্রবেশের অনুমতির জন্য সংকেত পাঠায়। জ্যাসপারের অনুমতির জন্য সংকেত পাঠায়। জ্যাসপারের ইঙ্গিতে স্লাইডিং দরজা মসৃণভাবে খুলে যায়। থারিনিয়াস আর প্রতিরূপ শুদ্ধ সম্মান নিয়ে প্রবেশ করে। প্রিন্স অরিজিন। থারিনিয়াসের গভীর ও প্রতিসারী কণ্ঠস্বর কক্ষের নির্ভরতা ভঙ্গ করে। আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনার জন্য একটি জরুরি বার্তা এসেছে ল্যাব থেকে। জ্যাসপার ধীরে ধীরে উঠে বসে। তার চোখে জল, তেমন কোনো ভাবান্তর নেই, তবে ঠোঁটের কোণায় এক অদ্ভুত উষ্ণতা দেখা যায়, যেন সে কিছুর প্রত্যাশা করেছিল। বার্তা কে পাঠিয়েছে? তার প্রশ্নে কোনো উত্তেজনা নেই, কেবল বিশুদ্ধ জিজ্ঞাসা। মনে হচ্ছে মিস্টার চেন সিং। থারেনিয়াস নিঃশব্দে উত্তর দেয়, তার কণ্ঠে কিঞ্চিত দ্বিধার ইঙ্গিত। তুমি যাও, আমি আসছি। থারেনিয়াস মাথা নত করে বেরিয়ে যায়। দরজাটি মৃদু স্বরে স্লাইড হয়ে বন্ধ হয়। সারা ঘরে আবারও এক প্রকার নির্জনতা নেমে আসে, যেন চারিপাশের প্রকৃতি তার জন্য অপেক্ষা করছে। জ্যাসপার বিছানা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার সুঠাম শরীরের পেশিগুলোতে শক্তি আর শিথিলতার এক অসাধারণ ভারসাম্য। আলমারির কাছে গিয়ে একটি সাদা ফিনফিনে ঢোলা শার্ট গায়ে তোলে। এতক্ষণ সে উদুম গায়ে শুয়েছিল। ঠান্ডা বাতাস যেন তার শরীরকে প্রশান্ত করেছে। রুম থেকে বের হয়ে করিডোর পার করার সময় কয়েক মুহূর্ত থেমে ফিওনার কক্ষের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। সেই নজরে কোনো উষ্ণতা ছিল না, শুধু গভীরভাবে অনুধাবন করার ইচ্ছে, যেন সে দূর থেকে কিছু পর্যবেক্ষণ করছে, কিছু আবিষ্কার করতে চাচ্ছে, কিন্তু ফিওনার কক্ষে প্রবেশের জন্য প্রস্তুত নয়। সে নির্লিপ্তভাবে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লিভিং রুমে পৌঁছানো মাত্রই আলবিরা, থারুনিয়াস এবং অন্যান্য ড্রাগনরা সম্মানসূচক অভিবাদন জানায়। তারা সবাই দাঁড়িয়ে পড়ে প্রিন্সের আগমন উপলব্ধি করে। কোনো শব্দের আদান প্রদান ছাড়াই জ্যাসপার তাদের সকলের দিকে এক পলক দৃষ্টিপাত করে এবং নীরবে তার গন্তব্যের দিকে অগ্রসর হয়। সে গোপন পথ ধরে তার ল্যাবের দিকে চলে যায়, যেখানে সে বার্তার রহস্য উন্মোচনের জন্য অপেক্ষা করছে। পাহাড়ের গহীন ঝর্ণার কোল ঘেঁষে এক প্রাচীন গুহার অন্তর্গত তার বিশাল বৈজ্ঞানিক
বৈজ্ঞানিক ল্যাবরেটরি। পৃথিবীর প্রকৃতির সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করে এই ল্যাবটি নিজের অস্তিত্ব ঘোষণা করে, যেখানে আধুনিক প্রযুক্তি আর প্রাচীন শক্তির সংমিশ্রণে প্রতিদিনই নতুন কোনো গবেষণা সম্পন্ন করে চলেছে জ্যাসপার। এই গুহার পাথরের সীমানার মাঝে তার প্রতিভার বিস্তৃতি আরও অধিকতর শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু আজকের প্রবেশের কারণ বিশেষ বার্তা। জ্যাসপার প্রবল উদাসীনতার সঙ্গে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকালো। চেন সিংয়ের বার্তাটি যেন তার জন্য কোনো গুরুত্বই বহন করছে না, বরং তার মুখে এক তীব্র বিদ্রুপের ছায়া ফুটে উঠল। মানব সায়েন্টিস্টরা, নিজের মনে ফিসফিসিয়ে বলে উঠল জ্যাসপার। তাদের বাক্য বিনাশে এত আবেগ, এত দুর্বলতা, এসব বোধহয় সাধারণ মানুষদের থেকে কোনো অংশে ভিন্ন নয়। বিশেষত্ব, এরাই যদি বিশেষ হয় তবে এই পৃথিবীর অধিকার কি করে দাবি করে? সে ধীরে ধীরে কম্পিউটারের কিবোর্ডের উপর আঙ্গুল চালিয়ে বার্তা লিখতে শুরু করলো। তার প্রতিটি অক্ষরে দৃঢ়তা, প্রভাব আর অদ্ভুত শীতলতা ফুটে ওঠে। মিস্টার চেন সিং, যদি আপনার প্রিয় নাতনিকে অক্ষত অবস্থায় ফেরত পেতে চান, তবে আগে আমার ভাই অ্যাথিরিয়নকে সুস্থ ও নিরাপদে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। আপনি যদি মনে করেন আপনার বৈজ্ঞানিক দক্ষতা আমাকে প্রভাবিত করতে পারবে, তবে তা ভ্রান্ত। মনে রাখবেন, ফিওনা এরিসন আমার কাছেই বন্দী থাকবে এবং আমার শর্ত না মানলে সে সারা জীবন আমার অধীনেই থেকে যাবে। আমার ভাইয়ের যদি একটি তিল পরিমাণ ক্ষতিও হয়, তবে পৃথিবীর যে আলোতে আজ ফিওনার জীবন আলোকিত, সেই আলো চিরতরে নিভে যাবে। জ্যাসপারের চোখে এক অদ্ভুত শীতল আলো প্রতিফলিত হলো, যেন কোনো অন্তর্নিহিত শক্তি তার ভেতর থেকে বেরিয়ে আসছে। বার্তাটি পাঠিয়ে সে দাঁড়িয়ে কিছুক্ষণ এক নিশ্চুপ অন্ধকারে নিমজ্জিত রইল। সেই মুহূর্তে যেন সমগ্র পৃথিবী তার হাতে বন্দী, সময় ও বাস্তবতা যেন তার অধীনেই কৃত্রিমভাবে পরিচালিত হচ্ছে। মিস্টার চ্যান সিং আর ওয়াং লিং তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলেন। কম্পিউটারের স্ক্রিনে ঝলসে ওঠা বার্তাটি যেন তাদের হৃৎপিণ্ডে তীব্র আঘাত হেনে গেল। মিস্টার চ্যান সিং এর মুখে উদ্বেগের ছায়া ফুটে উঠল। তিনি দ্রুত ওয়াংলির দিকে ফিরে বললেন,